আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। নিউ মার্কেট থানার হত্যা মামলার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় এই রিমান্ড তাদের। দুজনকে আদালতে তোলার সময় ঝাড়ু মিছিল সহ নানা রকম বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ সহ আইনজীবীরা। আলমগীর হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। ব্যবধান মাত্র 9 দিন। 5 আগস্ট সকালেও পুলিশ প্রোটোকল ছাড়া যারা চলাফেরা করতেন না, নিরাপত্তায় সর্বদা নিয়োজিত থাকত যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের হাতেই গ্রেপ্তার হয়ে আজ আদালতে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে যখন আদালত চত্বরে তাদের ঢোকানো হয়, তখনকার পরিস্থিতি এটি। শুধু মুহুমুহু দুয়োধ্বনি নয়, অনেকে ডিম ছুঁড়েও মারে প্রিজন ভ্যান লক্ষ্য করে, বাইরে হয় ঝাড়ু মিছিল। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করে গারদখানা থেকে এজলাসের দিকে নিয়ে আসে আসামিদের। এ সময় দুইজনের পরনেই ছিল পাঞ্জাবি, মাথায় পুলিশের হেলমেট। হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে বিচারপতি মামুনুর রশিদের আদালতে তোলা হয় আসামিদের। অতিরিক্ত চাপে এজলাসে বমিও করে দেন সালমান এফ রহমান। তার একটু সুস্থতার পরই শুরু হয় শুনানি। আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় একপাক্ষিক শুনানি শেষে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এই ছাত্র জনতার উপরে যে নির্মমভাবে গুলি করা হয়েছে এবং এই আসামিরা প্রতিদিন টেলিভিশনে এসে বক্তব্য রেখেছে, যার জন্য আজকে আদালতে কোনো আইনজীবী এই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আসামিপক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত হয় নাই। মাননীয় আদালত এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণের উপরে ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এজলাস থেকে আসামি গারদখানায় নেওয়ার সময় সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। দুয়োধনের সঙ্গে সঙ্গে এ সময় মারমুখী হয়ে ওঠে আদালতে উপস্থিত আইনজীবীরা। পরিস্থিতি সামাল দিয়ে কোনো রকমে 2 আসামিকে গারদখানায় ঢোকায় পুলিশ। এই 2 ব্যক্তিকে প্রথম আদালতে হাজিরের মাধ্যমে হাসিনা সরকারের শীর্ষ 2 ব্যক্তিকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হলো। মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রেখে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে। গুম ও খুনের অভিযোগে বিচারিক আদালতে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রিসভার সদস্য, পুলিশ কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আরও 3টি মামলা হয়েছে। অধরা ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় প্রাণ হারান 500-র বেশি মানুষ। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হত্যা, খুনের অভিযোগে ক্ষমতাচ্যুত সরকারের বিরুদ্ধে দেশব্যাপী মামলার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। খুনি হাসিনাকে আসামি করে মামলা দায়ের করতে হবে। গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেন আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির। আসামি করা হয় শেখ হাসিনা সহ সাবেক সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংগঠনকে। জুলাই 2024 থেকে 5 অগাস্ট 2024 পর্যন্ত বাংলাদেশে যে ছাত্র জনতার উপরে গণহত্যা চলেছে, সেই গণহত্যাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে তদন্ত করার জন্য আমি একটি দরখাস্ত এনেছি। নিহতের যে পরিসংখ্যানটা বিভিন্ন পত্রপত্রিকায় দিয়েছে, সেই পরিসংখ্যানটাকে আমরা কমপক্ষে হিসাবে দিচ্ছি, যেন তারা তদন্ত করে এই সকল সঠিক সংখ্যাটা বের করে আনতে পারে। এই আবেদনটা গ্রহণ করেছেন
এদিকে 2005 সালে সোহেল রানাকে গুমের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। সিএমএম আদালত উত্তরা থানাকে যা এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। রেব 1-এ আমি ছিলাম 4 মাস 3 দিন। ওখানে আমাকে নির্মম নির্যাতন করা হয়। এর সর্বাত্মক শাস্তি চাই এবং আমি এটা আগামীকালকে আমি হাইকোর্টেও এটা রিড করবো ইনশাল্লাহ। আমি চাই কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয়। একই দিনে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলার আবেদন করেন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নিহত ফয়জুল ইসলাম রাজনের ভাই রাজীব, যা কাফরুল থানাকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন আদালত। ফয়জুল ইসলাম রাজন নামে একটা ছেলে, তাকে পুলিশ গুলি করে হত্যা করে এবং গুলি সরাসরি তার বুকে লেগে বুকের একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে চলে যায়। তাকে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হসপিটালে ভর্তি করা হয়। পুলিশ সেখানে গিয়ে হানা দেয়, হসপিটালে চিকিৎসা গ্রহণে বাধা দেয় এবং এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে। একই দিনে ওই মিরপুর এলাকায় আরও বেশ কয়েকজন ছাত্রকে পুলিশ গুলি করে হত্যা করে। গেল মঙ্গলবার শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম হত্যা মামলা দায়ের হয়। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সাবেক সরকার প্রধান শেখ হাসিনা সহ জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না, এমনটি জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ছাত্র আন্দোলনে ঢাকার মামলা বৃহস্পতিবার ও সারা দেশের মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। সকালে সচিবালয়ে এসব কথা জানান তিনি। এছাড়া বিচার বিভাগের সব কর্মকর্তার স্থাবর সম্পত্তির হিসাব 10 কর্মদিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশও দেন তিনি। শরীদ খানের রিপোর্ট। গেল কয়েকদিনে প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি নিয়োগ, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ সহ বেশ কিছু পরিবর্তন এসেছে বিচারাঙ্গনে। প্রয়োজন আরও সংস্কারের। এসব বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পর্যায়ক্রমে সব সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বিচারের জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? ছাত্র আন্দোলনের সময় হওয়া মিথ্যা মামলাগুলো 31 আগস্টের মধ্যে নিষ্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে বিগত সরকার প্রধান সহ নির্দেশদাতা সবার বিচার করা হবে বলেও জানান উপদেষ্টা। এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন তারা দিনে রাতে কাজ করছে, এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে। তারপর আমরা আত্মবিশ্বাসী 31 আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। জনগণের টাকা যারা পাচার করেছে তাদের বিচারের পাশাপাশি অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আসিফ নজরুল। আমার দেশের সম্পদ, আমার দেশের ব্যাংক লুটপাট করে নিয়ে যাবে, এটা তো আমার আপনার টাকা, এটা তো আপনার সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না। জনগণের টাকা যারা নিয়ে গেছে তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা, তাদের বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু করা দরকার অবশ্যই আমরা করব। এক যুগেরও বেশি সময় ধরে ঝুলে থাকা সাগররণী হত্যার বিচার করা হবে বলেও জানান উপদেষ্টা। আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন। সাগররণী হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো। আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা ফার্স করা হয়েছে, এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে। বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের দেশে বিদেশে স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কিছু উদ্যোগ গ্রহণ করেছি। শরীয়ত খান, RTV, ঢাকা। ফ্যাসিবাদ সরকার 15 আগস্ট ঘিরে আবার পাল্টা অভ্যুত্থানের অপচেষ্টা করলে অস্তিত্বের গায়েবানা জানাজা পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনে শাহবাগে অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তিনি। গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে তা রুখে দিবে ছাত্র জনতা। পরে পদযাত্রায় অংশ নেন শিক্ষার্থীরা। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা কি সম্প্রীতির বাংলাদেশ গড়তে পারবো?
আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা সহ 4 দফা দাবি জানানো হয়। স্বৈরাচার হাসিনা পাশের দেশে বসে আবারও ষড়যন্ত্র করে এই শিক্ষার্থী আমাদের এই বিজয়ের আন্দোলনকে আবার নস্যাৎ করার জন্য যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্র সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী এবং জনতা মিলেই আবার রুখে দিতে হবে সেই স্বৈরাচার হাসিনাকে। তারা যদি আবারও কোনো ষড়যন্ত্রের চেষ্টা করে আমরা সর্বোচ্চটা দিয়ে তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আন্দোলন করে আমরা এই পর্যন্ত আসছি, এটাকে ডাবল করে আমরা মাঠে থাকবো। তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই যে এই ষড়যন্ত্র আমরা হইতে দিব না। আপনারা অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করতে চেয়েছিলেন, আপনারা পারেন নাই। আপনাদেরকে আবার আমরা হুমকি দিচ্ছি, নিরস্ত্র হয়ে আমরা শিক্ষার্থীরা যেভাবে প্রথমবার স্বাধীনতা এনেছি, দ্বিতীয়বারও এদেশকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানান, গণ অভ্যুত্থানে বিজয় হয়েছে, এবার তা রক্ষা করতে সবাই জড়ো হয়েছে। এখন থেকে রাজপথ শুধু ছাত্র জনতার দখলে থাকবে। স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আমরা যখন রক্ত দিতে শিখেছি, তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না। পরে শহীদদের স্মরণে শাহবাগ থেকে ধানমন্ডি রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয় রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনের কার্যক্রম। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রংপুরের জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে তিনি এই অভিযোগ করেন। এর আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার গণহত্যার বিচার দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। রংপুরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রংপুরের জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন। বলেন, ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, এই দোয়া করে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। ফখরুল বলেন, দেশে গুম, খুন, শিক্ষার্থী হত্যা ও লুটপাটের জন্য শেখ হাসিনা তার মন্ত্রিসভার সদস্য ও অসৎ পুলিশ কর্মকর্তাদের বিচার নিশ্চিত করতে হবে। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দৃষ্টান্তমূলক বিচার দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ইতিহাস স্বৈরাচারের পক্ষে যায় না, যুগে যুগে তা প্রমাণিত। ইতিহাস ফ্যাসিস্টের পক্ষে হয় না, ইতিহাস ফ্যাসিস্টদের এমনি পরিণত হয় যেমনি ভাবে হিটলারের হয়েছে, যেমনি ভাবে ইয়াইয়ার হয়েছে, যেমনি ভাবে এরশাদের হয়েছে বাংলাদেশে, তেমনি ভাবে শেখ হাসিনা আপনারও তেমনি পতন হয়েছে। ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন জানি না, মির্জা ফখরুল এখন ঠাকুরগাঁয়ে আছে। যদি তার ওখানে যান হয়তো নিরাপদে থাকতে পারবেন, কারণ বিএনপির মধ্যে উদারতা আছে। বেগম খালেদা জিয়ারে যে কারাগারে রাখছিলেন, ওইটা আমরা ধুইয়া মুইসা ঠিক করে রাখছি। এই সরকারকে বলবো, এই যে এখানে যে কারাগার ছিল, যেটা এখন জাদুঘর চলবে না, ওইখানেই হাসিনাকে ঢুকাইতে হবে। বেগম খালেদা জিয়াকে যে রুমে রাখছিলেন, সেই রুমে শেখ হাসিনাকে রাখতে হবে। রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লা ও দলীয় কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও সহযোগী সংগঠন। কোথাও কোথাও মিছিল করে তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল, জামালপুর, টাঙ্গাইল, ঝিনাইদহ, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, কুমিল্লা, ফরিদপুর, গোপালগঞ্জ, যশোর, জয়পুরহাট ও কুষ্টিয়া শহরে বিএনপি নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেয়।
গণহত্যার বিচার দাবিতে ময়মনসিংহ, মাদারীপুর, নওগাঁ, নড়াইল, পিরোজপুর, সাতক্ষীরা, শরীয়তপুর, সিরাজগঞ্জ, বাগেরহাটের নেতাকর্মীরাও অবস্থান কর্মসূচি পালন করেছে। খান আলামিন, RTV, ঢাকা। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন ইস্যুকে অতিরঞ্জিত করে প্রচার করছে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাক্ষাৎ শেষে এই কথা জানান তিনি। গণঅভ্যুত্থানে পালিয়ে গিয়ে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি দুদেশের সম্পর্কের জন্য নেতিবাচক বলেও মন্তব্য করেন উপদেষ্টা। চীনের সঙ্গে এদেশের সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশা করেন তিনি। ইন্ডিয়ান মিডিয়া এটাকে এক্সাজারেট করতেছে, একেবারে সরাসরি আমি কথা বলেছি, এক্সাজারেট করে এটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে, এটা তাদের করা উচিত না। চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে সরকার এখানে কে থাকলো না থাকলো কিছু আসে যায় না। চীনের সাথে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক আছে। আমি এটাও বলেছি যে আসলেই বাংলাদেশের মানুষ চীনকে পজিটিভ দৃষ্টিতে দেখে। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক কম। অনেকদিন পর শ্রেণীকক্ষে ফিরতে পেরে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা। নওগাঁয় 1374টি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। রাজশাহীতেও বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম। শিক্ষকরা বলছেন, সপ্তাহের শেষের দিকে হওয়ায় শিক্ষার্থীরা স্কুলে আসছে না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকায় বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম RTVকে ধন্যবাদ জানিয়েছে দাতব্য প্রতিষ্ঠান মাসদুল ফাউন্ডেশন। বুধবার ফাউন্ডেশনটির জেনজি ইউনিটের স্বেচ্ছাসেবীরা RTV কার্যালয়ে এসে সাংবাদিকদের ফুল ও কার্ড দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা কার্ডে বৈষম্য বিরোধী আন্দোলনে পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সত্য সংগ্রাম ও সাফল্য তুলে ধরার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। দাতব্য প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিতদের জন্য বিভিন্ন ধরনের কাজ করে আসছে। সাম্প্রতিক আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তাও কাজ করছে মাসদুল ফাউন্ডেশন। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে সাফ অনূর্ধ্ব 20 টুর্নামেন্টে খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ। দুপুরে বাফুফেতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ লক্ষ্যের কথা জানান কোচ মারুফুল হক। চলতি মাসের 18 তারিখে শুরু হওয়া টুর্নামেন্টটি শেষ হবে 28 আগস্ট। বাংলাদেশ খেলবে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কার সাথে গ্রুপ A-তে। অপরদিকে গ্রুপ B-তে আছে ভারত, ভুটান, মালদ্বীপ। টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে 2 সপ্তাহের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। 20 তারিখ নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, আর দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে 22 তারিখে মাঠে নামবে বাংলাদেশ। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।